গল্পের নাম স্মৃতিশহর, পর্ব সংখ্যা ৩, লেখা তানিশা সুলতানা। খুব কায়দা করে শাশুড়িকে বুঝিয়ে ভার্সিটিতে যায় রায়। ঘরোয়াভাবে হয়েছে বিয়েটা, তাই আর কোনো রিসিপশনিস্ট হচ্ছে না। এখনও ওহিকে বলা হয়নি প্রেগনেন্সির কথা। কি করে বলবে? ওহি যতই ভালো বান্ধবী হোক না কেন, আদির বোন তো। মাথাটা ঝিমঝিম করছে রায়ের। কি করবে বুঝে উঠতে পারছে না। যেভাবে হোক বিহান অবধি পৌঁছাতেই হবে। সুতি 3 পিস পরে আছে রায়। ওড়না দিয়ে খুব ভালোভাবে মাথাটা ঢেকে রেখেছে। বোরকা নেই এই বাড়িতে। রায় কখনোই বোরকা ছাড়া বাড়ির বাইরে বের হয় না, কিন্তু এখন নেই বলে এই অবস্থা। শ্বশুরমশাই 500 টাকা দিয়েছে। রায় দোকান থেকে মাস্ক কিনে নেয়, তারপর পা বাড়ায় বিহানের বাড়ির দিকে। বিহান আর রায়ের সম্পর্কটা বেশি দিনের নয়, 5 মাস হবে হয়তো। খুব ভালোবেসে ফেলেছে এই 5 মাসে বিহানকে। বিহানও খুব কেয়ার করতো রায়কে। খুব সাধারণ পরিবারের মেয়ে রায়। মা নেই, খুব ছোটোবেলায় থেকে রায়কে একা করে চলে গেছে। সৎ মা কখনোই ভালোবাসত না রায়কে। খুব অবহেলায় অনাদর বড় হয়েছে রায়। ভার্সিটিতে ওঠার প্রথমেই বিহানের সাথে পরিচয়। খুব ভালোই চলছিল সব। হঠাৎ একদিন ওহির বার্থডেতে রায় যায়। পার্টি শেষ করতে অনেক রাত হয়ে যায়। ভুল ভাল কিছু খেয়ে নেয়, তারপর কিছু মনে নেই। সকালবেলা নিজেকে বিহানের বাড়িতে পায়। বিহান রায়ের পাশে এলোমেলো হয়ে শুয়েছিল। রায়ের আরও বুঝতে বাকি ছিল না ওর সাথে ঠিক কী হয়েছে। সেদিন খুব কেঁদেছিল রায়। রায়ের কান্নার শব্দে বিহান জেগে গেছিল। রায়ের পায়ে ধরেও ক্ষমা চেয়েছিল। ভাবতে ভাবতে বিহানের বাড়ির সামনে এসে পৌঁছায় রায়, কিন্তু দরজায় বড় একটা তালা ঝুলছে। চোখ বন্ধ করে দরজার সামনে বসে পড়ে রায়। পা দুটো আর চলছে না। কোথায় যেতে পারে বিহান? বসে থাকলে চলবে না, ভার্সিটিতে যেতে হবে। ক্লাস মিস দেওয়া যাবে না, প্রাইভেট পড়া হয় না। ক্লাস থেকেই পড়া সংগ্রহ করে পড়তে হবে। চোখ বন্ধ করে বুক ফুলিয়ে সাঁ নিয়ে উঠে দাঁড়ায় রায়। আবার বড় বড় পা ফেলে ভার্সিটিতে যায়। একটা সাইড ব্যাগ কিনে নেয় 350 টাকা দিয়ে, তারপর খাতা কলম কিনে ক্লাসে যায়। মনোরঞ্জন স্যারের বদলে নতুন স্যার ক্লাসে আসবে। ওহি আজকে ভার্সিটিতে আসেনি। রায় এক পাশে গিয়ে বসে। সবাই আলোচনা করছিল নতুন স্যার আসবে, কেমন হবে নতুন স্যার, এসব আলোচনা চলছিল। আর রায় বসে বসে বিহানের কথা ভাবছিল। এভাবে কোথায় হারিয়ে গেল। ভাবনার মাঝে নতুন টিচার চলে আসে, আদিম নতুন টিচার। রায় একটু অবাক হয় না। হতেই পারে টিচার। আদি একটু অবাক হয়। এভাবে নিজের হাজবেন্ডকে টিচার রূপে দেখলো, অথচ চমকালো না। আজব মেয়ে তো এটা। রোল কল করার পরে আদি রায়ের সামনে এসে দাঁড়ায়। কিছুটা ভরকে যায় রায়। উঠে দাঁড়ায়। কিছু বলবেন স্যার? মাথা নিচু করে বলে। আদি গত ক্লাসে স্যার যে টপিকটা নিয়ে আলোচনা করেছিল সেটাই রায়কে ধরে। রায় মাথা নিচু করে হাত কসলায়, কারণ রায় পড়েনি। পড়াটা বলুন মিস, ধমক দিয়ে বলে আদি। আসলে স্যার আমি বলতে পারবো না, রিনরিনে বলে রায়। কেন পারবেন না? বুকে হাত গুজে দাঁড়িয়ে বলে আদি। আমি বাসায় পড়ার সময় পাইনি। কেন? অ্যাকচুয়ালি আমার বিয়ে হয়ে গেছে। আমি আমার বরের আদি রায়কে হাত উঁচু করে থামিয়ে দেয়। আপনি বরের সাথে ছিলেন নাকি বয়ফ্রেন্ডের সাথে ছিলেন এটা শুনতে আমরা কেউই আগ্রহী নই। ঘটা করে বলার কিছু নেই। আর এটা কোনো এক্সকিউজ না, ফাঁকি দূরে গিয়ে করবেন, আমার ক্লাসে একদমই নয়। চোখে পাকিয়ে চোয়াল শক্ত করে বলে আদি। পুরো ক্লাসের সবাই হেসে ফেলে। রায় অপমানে মাথা নিচু করে থাকে। এভাবে না বললেও পারতেন উনি। সিট ডাউন। আর হ্যাঁ, নেক্সট টাইম থেকে বরের গল্প শোনাতে আসবেন না। রায় মাথা নিচু করে বসে পড়ে। ছুটির পরে আর কোনো দিকে না তাকিয়ে সোজা বিহানের বাড়িতে যায়। এখনও তালা ঝুলছে। রায় জানালা দিয়ে একবার রুমের ভিতর উঁকি দেয়। এই রুমটাতেই আছে কিছু বাজে স্মৃতি। এই পুরো শহরটাতে আছে জীবন ছারখার হওয়ার গল্প। এই শহরটার নাম স্মৃতির শহর। যে স্মৃতিগুলো চাইলেও মুছে ফেলা যাবে না, ভুলে যাওয়া যাবে না। সারা জীবন কুরে কুরে খাবে। এক বুক হতাশা নিয়ে রায় বাড়ি ফিরে যায়। বিকেলে বাড়ি ফিরে রায় চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট।
চৈত্র মাস, ভাবসা গরম সব সময় লেগেই থাকে। লম্বা শাওয়ার নিয়ে রুমে এসে দেখে আদি লাগেজ গুছাচ্ছে। রায়ের আত্মা কেঁপে ওঠে। এখন কি এই লোকটা আমাকে বাড়িতে রেখে আসবে? মামুনি তো মেরেই ফেলবে আমায়। কি করবো এখন আমি? দুই হাতে মুখ ঢেকে কান্না চেপে রাখার চেষ্টা করে রায়। বোন, তুই কেন কথা বলবি না? থাকবো না এখানে আমি। রায় এবার বুঝতে পারে রায়কে তাড়াতে পারবে না বলে উনি নিজেই বেরিয়ে যাচ্ছে। তুই যাবি যা, কিন্তু রায় তোর সাথে কোথাও যাবে না, সোজা সাপটা বলে দেয়। মনটা সবসময় খালি প্রাক্তনের কাছে ফেলে রাখেন, ধমকে বলে আদি। রায়ের চোখে এমন পানি টলমল করছে। সবসময় ধমক কেন দেয়? এভাবে একদম ধমক দিবি না ওকে। চোখ পাকিয়ে বলে ওহি। আমাকে না বলে ওকে বল না, খেয়াল কোথায় থাকে? জলদি রেডি হতে বল ওকে। বলে আদি বেরিয়ে যেতে নেয়। রায় কোথাও যাবে না, ওই সাদাসিধে বলে দেয়। আদি দাঁড়িয়ে যায়, কয়েক পা পিছিয়ে রায়ের মুখোমুখি দাঁড়ায়। আপনি আমার সাথে যাবেন? ইয়েস অর নো? বেশ শান্ত গলায় বলে আদি। রায় কি বলবে বুঝতে পারছে না। ওনার সাথে যাওয়াটা কি ঠিক হবে? যদি মেরে গুম করে দেয় তখন? নিশ্চয়ই মেরে ফেলার জন্যই নিয়ে যাবে। ইয়েস অর নো? মেঘের মতো গর্জন দিয়ে বলে আদি। রায় ওহি দুজনেই কেঁপে ওঠে। যাব, কাঁপা কাঁপা গলায় বলে ফেলে রায়। আদি বাঁকা হাসে। ভাইয়া, এটা ঠিক করছিস না তুই? জেদ ধরে বলে ওহি। আদি বাইরে হাতটা শক্ত করে ধরে। আসছি। রায় চমকে ওঠে। কিছু আসছি মানে কি? হাঁটতে শুরু করে আদি। রায় ওহির দিকে অসহায় ফেস করে তাকায়। চোখে টলমল করা পানি গড়িয়ে পড়ে। ভাইয়া, ওকে চেঞ্জ তো করতে দিবি? কে শোনে কার কথা? বেরিয়ে যায়। আদি, এটা কি পাগলামি হচ্ছে? পাগল হয়ে গেছো তুমি? আদির মা আদির পিছনে পিছনে আস্তে আস্তে বলে। আদি একবার পিছন ঘুরে তাকায়ও না। রায়েতকে গাড়িতে বসিয়ে নিজে বসে যায়। পিছন থেকে অনেকেই ডাকতে থাকে আদিকে। রায় জানালার গ্লাস দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। এই মানুষগুলোর সাথে ভালোভাবে পরিচয় হলো না, আগেই বিচ্ছেদ হয়ে গেল, ভালোভাবে উপভোগ করাই হলো না শ্বশুর বাড়ি। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট